About those. Do not play with the armed forces. মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন, ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার, একনেক সভায় প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি প্রচার করেছে আল জাজিরা। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন এ বিষয়ে কথা বলেন। সেনাবাহিনী এই প্রতিবেদন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জানিয়ে জেনারেল আজিজ বলেন সবাই সতর্ক রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মঙ্গলবার সকালে আর্মি এভিয়েশন গ্রুপের বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করেই উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হয়েছে এই প্রতিবেদন। The recent past started propaganda campaign to defame this very prestigious organization that is the army. We are all careful about those. We would like to give them a message, those vested groups, do not play with the armed forces. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুচক্রী মহল এসব প্রচার করেছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বিভিন্ন জায়গা থেকে তারা কার্ড-পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। তার ভাইয়েরা মামলা থেকে অব্যাহতি পেয়েই দেশে এসেছিলেন উল্লেখ করে সেনাপ্রধান বলেন তিনি বাহিনী ও সরকারের ভাবমূর্তি রক্ষা করেই কাজ করেন। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আল জাজিরার ওই প্রতিবেদনকে খারিজ করে দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন অপপ্রচারকারীদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আল জাজিরার রিপোর্টের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তথ্যমন্ত্রী বলেন কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে যেতে পারে। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী। সচিবালয়ে নিজ দফতরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায় সেই ক্ষেত্রে আদালত থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই, আদালতের নির্দেশনা অবশ্যই আমরা সেটি পালন করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আল জাজিরার রিপোর্টে শুধু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলো সবগুলো করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এই সময় গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সুপারহিরোদের সঙ্গে দেব শিশুদের কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার গল্প থাকছে সংবাদের শেষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে সরকার প্রধান বলেন টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখনই বাংলাদেশ আগাম টাকা দিয়ে রেখেছিল, এ কারণেই অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন দেশ যখন এগিয়ে যায় তখনই নতুন আঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে,
যখন মানুষের জীবন মান একটু উন্নত হয় তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরুর সঙ্গে সঙ্গেই অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ, যার ফলে অনেক উন্নত দেশের মানুষ এখনও টিকা না পেলেও বাংলাদেশিরা পেয়েছে। দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু সেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবিলার মতো কোভিডের প্রভাব কাটিয়ে দ্রুত সবকিছু আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। সানবীর রূপল, সময়। মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা 92% এবং পুরো প্রকল্পের 84% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। মন্ত্রী এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে কাজের অগ্রগতির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। 2022 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া পদ্মা সেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি। বাহাত্তর ফুট প্রশস্ত 4 লেনের সড়ক পথ তৈরির কাজ 61 ভাগ এবং রেলপথ তৈরির কাজ 78 ভাগ শেষ হয়েছে। মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি 92% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 84%। আমরা আশা করছি এ গতি অব্যাহত থাকলে আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। আবারও মহাসড়ক উন্নয়নে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে যাচ্ছে সরকার। এবার ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে রূপান্তরে কিলোমিটার প্রতি 81 কোটি টাকা খরচের অনুমোদন দিল একনেক। যদিও এটিকে অস্বাভাবিক বলতে নারাজ পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন খরচ কমাতে চায় না সরকার, তবে অনুমোদন দেয়া হবে না অযৌক্তিক কোনো ব্যয়ে। মঙ্গলবার 19,844 কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। জুবায়ের ফয়সালের রিপোর্ট। সড়ক নির্মাণের দিক দিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় অনুমোদন দেয়া হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করতে। আর এই টাকা আসবে নির্দিষ্ট হারের সুদে এডিবির দেয়া 13,244 কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ থেকে, যা উন্নয়নশীল দেশে রূপান্তরের পর বাড়বে আরেক দফা। 209 কিলোমিটারের মহাসড়ক উন্নয়নে মোট ব্যয় 16,000 কোটি টাকা হিসেবে গড়ে কিলোমিটার প্রতি দাঁড়ায় 81 কোটি টাকায়। যদিও পরিকল্পনা মন্ত্রণালয় বলছে অন্য সড়কের তুলনায় কমানো হয়েছে এই প্রকল্পের খরচ। যখন প্রজেক্ট প্রথম পায় তারাও এটা স্ক্রুটিনি করে 900 কোটি টাকা ব্যয় কমিয়েছে। আমাদের প্ল্যানিং কমিশনে আসার পরে আমরা মোট 340 কোটি টাকা আরো কমিয়েছি। কেনাকাটায় বিতর্কিত ব্যয় প্রস্তাবনা রেখেই 1 বছর সময় আর 31 কোটি টাকা বাড়িয়ে সভায় অনুমোদন দেওয়া হয়েছে বেতারের সিলেট কেন্দ্রের উন্নয়ন প্রকল্প। 534 কোটি টাকা আর 1.5 বছর সময় বাড়ানো হয়েছে পায়রা বন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পেও। যদিও সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রীর দাবি অযৌক্তিক বরাদ্দ অনুমোদন দেয় না সরকার। গায়ের জুড়ে বা আরবিট্রারি কমা যা ব্যয় হওয়ার তাই হবে। কস্ট কম্প্রোমাইজ করে কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। জমির দামের ক্ষেত্রে আমাদের সরকার 3 গুণ বেশি দাম দিচ্ছে এখন যাদের জমি, তাকে রিহ্যাবিলিটেট করার জন্য এইটি দামও তো আপনার ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজু বাদাম ও কফি চাষ বাড়াতে 211 কোটি টাকা আর বসতবাড়ির পড়ে থাকা জমিতে বাগান তৈরিতে 438 কোটি টাকা খরচের অনুমোদন দেয় একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নিতে বাড়ছে ভিড়, তবে নিবন্ধনের SMS পেতে দেরি হচ্ছে বলে জানালেন টিকা প্রত্যাশীরা। এ কারণে কেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ 2 মাস পর দেওয়ার কথা জানানো হলেও এখনও সে বার্তা পৌঁছায়নি মাঠ পর্যায়ে।
কেন্দ্রগুলোতে মঙ্গলবারও দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয় 1 মাস পরই। নবম দিনে টিকা নিয়েছেন সর্বোচ্চ 2,27,000। এ নিয়ে দেশে টিকা গ্রহীতার সংখ্যা 13,59,000। টিকা নিতে ব্যাপক আগ্রহ আর উৎসাহী চিত্র দেখা যায় দেশজুড়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের নবম দিনে। টিকা নেয়ার পর সবারই মতামত ছিল বেশ ইতিবাচক। কোভিড প্রতিষেধক নেয়ায় শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান টিকা গ্রহীতারা। আর ব্যবস্থাপনা নিয়েও ছিল সন্তোষজনক চিত্র। আমার ভিতর কিন্তু কোনো প্রতিক্রিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আরো সুস্থ হয়েছি। আমি একজন শিক্ষক, কলেজে যাব স্টুডেন্টদের কাছে, সুতরাং আমাদের নিজেদের নিরাপত্তা এবং ওদেরকেও সুরক্ষিত রাখার জন্য টিকা নেওয়াটা অনেক বেশি জরুরি। এটা হচ্ছে করোনার বিরুদ্ধে আমাদের একটা জয়ের চেষ্টা। টিকা নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সবার প্রতি আহ্বান ছিল কোভিড প্রতিষেধক নেয়ার। ভুল ধারণা যাদের আছে সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে। এটি একটা ভাগ্যের বিষয় যে আমরা টিকা দিতে পারছি। উন্নত দেশগুলো কিন্তু আপনারা সেইভাবে টিকা পাচ্ছেন না। আমি আমার ওয়াইফও দিয়েছে, আমাদের কোনো কমপ্লিকেশন হয়নি। আর আমার মনে হয় আমাদের সবাইকেই এই ভ্যাকসিনটা দেওয়া খুব প্রয়োজন। তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার দ্বিতীয় ডোজ 1 নয় 2 মাস পর দেওয়া হবে জানালেও এখনও সে নির্দেশনা পৌঁছেনি মাঠ পর্যায়ে। আমি যেহেতু এখনো কোনো পরিপত্র পাইনি, কোনো অথরিটি পাইনি, সুতরাং 4 সপ্তাহে আমরা দিচ্ছি। তবে এটা যদি 8 সপ্তাহ হয়, তাদের ফিরতি মেসেজের মাধ্যমে এক্স্যাক্টলি 8 সপ্তাহ করেই মেসেজ তাদের দিয়ে দেওয়া হবে। এদিকে ভিন্ন চিত্র কম নয়। নিবন্ধনে সপ্তাহখানেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। তাই কেন্দ্রে এসেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বয়স্ক নাগরিক সহ অনেককে ফিরে যেতে হয়েছে টিকা না নিয়ে। 7 দিনেও মেসেজ আসে নাই, এখন ওনারা দিচ্ছে না, বলছে মেসেজ না আসলে হবে না। নিবন্ধন করছে 8 তারিখে, এ পর্যন্ত মেসেজ পাইনি। উনি বলতেছে যে 8 দিন 10 দিন লাগুক, মেসেজ যখন পাবো তখনই আপনি ইন্টারেস্ট করবেন। কর্তৃপক্ষ বলছে টিকা পেতে নিবন্ধনের জন্য দিন দিন বাড়ছে আগ্রহীদের চাপ। ফারুক ভাইয়া, রবিন, সময়। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিব বর্ষ উপলক্ষে 3,500 সাঁওতাল পরিবার পেয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলে রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাসদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমনকি মাথা গোজার ঠাঁই। শেষ বয়সে কর্মক্ষম 2 সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে, এখন ভালোই হচ্ছে। আগে নিজে কত খাটাখাটনি করে মাটি চটাছি, ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর। আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো, আর 2টা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্তশিল্পে দেশজোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। সবার কষ্ট ছিল, ঘর বাড়ির কষ্ট ছিল, এখন সববারে ঘরে ঘরে খাট সুকেশ। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবি দাসও। 5 মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে। সাল পালে মনও ভালো, সাবরা ভাঙা আছে, তখন টেনশন ছিল মিয়া গাড়ি নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাঁই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান, সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাঁই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। উত্তর ইউরোপের দেশ সুইডেনে তীব্র শীত ও তুষারপাতে নদী লেক ঢেকে গেছে বরফে। আগে যে পথে জাহাজ চলাচল করত, এখন সে পথে মানুষজন পায়ে হেঁটে বরফের রাস্তা পার হচ্ছেন।
প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। শীত প্রধান দেশ সুইডেনে গাছপালার ডাল, বাড়ির ছাদ, পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। বরফ জমেছে নদী এবং লেকের উপরেও। একসময় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল পানির ঢেউ, আর এখন চারদিকে সাদা বরফ। কাছে গিয়েও বোঝার উপায় নেই, পায়ের নিচেই খরস্রোতা নদী বহমান। এই মাত্র কয়েক মাস আগেও আমি এখানে আসা গোসল করছি, এখানে এসে মাছ ধরতাম, এবং ইভেন এখানে আমরা বোটে করে চলে যেতাম নদীর মাঝখানে, জঙ্গলের ওখানে মাছ ধরার জন্য। এটা একটা ন্যাচারাল বিউটি। উইন্টার যে এত সুন্দর, এটা সুইডেনের এখানে না আসলে আসলে বোঝা যাইতো না। কিছুদিন আগে আমরা এখানে যখন আসতাম তো নৌকা বুট চড়ে আমরা এখানে উপভোগ করতাম সামারটাকে, আর এখন উপভোগ করতেছি নদীর মধ্যে নিজের পায়ে হেঁটে। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও তুষারপাত সুইডেনের অনেক স্থানের ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে যথেষ্ট সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে আছে ঠিক মাঝ নদীতে, যেখানে কয়দিন আগেও জাহাজ চলাচল করত, আর এখন বরফে ঢাকা। নদী পথে হাঁটা আর শুভ্র তুষারের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনা আক্রান্ত কম ঝুঁকিপূর্ণ 18 দেশের তালিকা প্রকাশ করেছে কাতার। তবে তালিকায় স্থান হয়নি বাংলাদেশের। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক 7 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবেশে কম ঝুঁকিপূর্ণ 18 দেশের নাম সবুজ তালিকা করে প্রকাশ করেছে দেশটির সরকার। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও মানতে হবে এ নিয়ম। সবুজ তালিকার দেশগুলো হলো ওমান, ব্রুনাই, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান, মিয়ানমার, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, মরিশাস, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়মকানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে যারা আসবে তারা হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। ইনশাআল্লাহ আশা করি এইটাতে থাকবেন, এটা আমাদের জন্য ভালো। যেগুলো গ্রিন দেশ আছে তাদের দেশে আসলে হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। এর ভিতরে আমাদের বাংলাদেশ পড়ে নাই। বাংলাদেশের যতগুলো প্রবাসী বাইরে আছেন তারা আসার আগে অবশ্যই নিজ খরচে কোয়ারেন্টাইনের মধ্যে আসতে হবে এবং হোটেলে থাকতে হবে। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ। অমান্য করলে করা হচ্ছে জেল জরিমানা। এরই মধ্যে দেশটির নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সময় সংবাদ, কাতার। ঝলমলে এলইডি বাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী নগরের সিটি বাইপাস সড়ক। বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় পদ্ধতির সড়ক বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। এতে সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। বাতিগুলোর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নগরপিতা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চমকে যাওয়ার মতো আলোকিত সড়ক, উত্তরের আমবাগানের নগরী রাজশাহীর 4 লেনের সিটি বাইপাস সড়ক। সড়কের মাঝেই ডিভাইডারে বসানো হয়েছে চীনের সাংহাই থেকে আনা প্রজাপতির মতো আকর্ষণীয় সড়ক বাতি। সন্ধ্যা নামতেই আধার কাটিয়ে ফুটিয়ে তোলে নতুন রূপ। নগরীর বিলশিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কের ঝলমলে আলো নতুন মাত্রা যোগ করেছে। 4.2 কিলোমিটার সড়কে 174টি পোলে বসানো হয়েছে 348টি বাতি। আলোর তীব্রতা বিশ্লেষণ করে বসানো এসব বিদ্যুৎ বাতিতে রাস্তায় থাকে না এক বিন্দুও ছায়া। স্বাচ্ছন্দ্যে দিন রাত একইভাবে মানুষ চলাফেরা করতে পারবে নির্ভয়ে। আলোটা হওয়াতে আমাদের হেডলাইটও দিতে হচ্ছে না, আবার সবকিছু দেখা যাচ্ছে, দূরের গাড়িও দেখতে পাচ্ছি, খুবই সুবিধা হচ্ছে আর কি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব লাইট নিয়ন্ত্রিত হওয়ায় সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ। রাত 12টার পরে থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 1/3 লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তারপরে রাত 2টার পরে হয়তো লোকজন আরও কমে যায়, রাস্তায় পর্যাপ্ত আলো থাকে, আরেক দফা লাইট বন্ধ হয়। ফজরের নামাজের পরে বাকি লাইটগুলি বন্ধ হয়, একবারই বন্ধ হয়। আর সড়ক বাতির সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান মেয়র। কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার
ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলে। গত 11 ফেব্রুয়ারি নান্দনিক সড়ক আলোকায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর পিতা। চীন থেকে আনা এসব সড়ক বাতিতে সিটি কর্পোরেশনের খরচ হয়েছে 5,22,00,000 টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ক্যান্সার আক্রান্ত শিশুদের কষ্ট ভোলাতে বাস্তবে নেমে এলো সুপারহিরোরা। সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের নিমিষেই নিয়ে গেল কল্পনার রাজ্যে। পর্দার সুপারহিরোরা বাস্তবে, দেয়ালে ঝুলছে স্পাইডারম্যান, সঙ্গী ব্যাটম্যান, সুপারম্যান সহ জনপ্রিয় সব চরিত্র। আর জানালার ওপাশে অবাক দৃষ্টিতে তা উপভোগ করছে শিশুরা। ভিয়েনার সেন্ট অ্যানা শিশু হাসপাতালে দেখা যায় এমন চিত্র। ক্যান্সারে চিকিৎসাধীন শিশুদের বিনোদন দিতে অস্ট্রিয়ার স্পেশাল পুলিশ ফোর্স এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে। বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে এমন প্রদর্শনীর আয়োজন করা হলেও মানা হয় করোনা স্বাস্থ্যবিধির সব নিয়ম কানুন। এখানকার শিশুরা করোনার কারণে এক ধরনের বন্দি জীবনযাপন করছে। ক্যান্সার আক্রান্ত শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, যার কারণে তাদের সাথে কাউকে দেখা করতে দেয়া হয় না। অস্ট্রিয়া পুলিশের এই আয়োজন বাচ্চারা দারুণ উপভোগ করেছে। শিশুদের পাশাপাশি প্রদর্শনী দেখতে হাসপাতালের বাইরে ভিড় করেন নানা বয়সী মানুষ, ছিলেন অভিভাবকরাও। শিশুদের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Careful about those. Do not play with the armed forces. মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে করা হয় আল জাজিরার প্রতিবেদন। ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের। বাংলা সংস্করণের রেকর্ডিং লন্ডনে। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী, সবাইকে সতর্ক থাকার আহ্বান। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।